হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা চলেছি বাঙালির অতি প্রিয় দীঘায়। আদিত্য এবারে যেতে পারছে না, তাই আমি, আমার মা বাবা ও বোনই যাচ্ছি এই ট্রিপে। ভীষণই ইমপ্রম্পটুভাবেই ডিসাইড হলো যে জাস্ট একদিনের জন্য আমরা 4 জন দীঘা থেকে ঘুরে আসি। গত 5 বছর ধরে আমি কর্মসূত্রে বাইরে, তাই কলকাতায় এলে কলকাতার বাইরে আর খুব একটা যাওয়া হয় না। তাই এইবারে বেশি না ভেবে আমরা 4জনই বেরিয়ে পড়লাম। আর আমি দীঘা যাচ্ছিও প্রায় 5 বছর পর। মজার কথা হলো দীঘাই কিন্তু আমার ছিল জীবনের ফার্স্ট ডেস্টিনেশন। মা বাবার কাছেই শোনা 1.5 বছর বয়সে প্রথম ওরা আমাকে নিয়ে দীঘা এসেছিল। তারপর তো বহুবার আসা হয়েছে, কখনো পরিবারের সাথে, কখনো বন্ধুদের সাথে, কিন্তু সমুদ্র পুরনো হয় না। এখন প্রায় আমি 32টা দেশ ঘুরেছি, 4টে কন্টিনেন্টেও গেছি। প্যাসিফিক, আটলান্টিক, ইন্ডিয়ান ওশান নানা দেশ থেকে দেখেছি, কিন্তু তাও দীঘা যাওয়াটা কেন এত আনন্দ পাই সেটা জানি না, হয়তো নস্টালজিয়ার জন্যই। আর এখন আমি আর আদিত্য যেসব ট্রিপে যাই সেগুলো অর্ধেকই হয় কর্মসূত্রে, তাই একদিনের জন্য ল্যাপটপ ছেড়ে থাকার স্বস্তিটাই আলাদা। আমরা কলকাতা থেকে প্রায় সকাল 6:30 নাগাদ স্টার্ট করেছিলাম দীঘার পথে, আর ঠিক 2 ঘন্টার মাথায় আমরা পৌঁছে গেছি কোলাঘাটে। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম তার পিছনেই প্রচুর কাশফুল ছিল, আর সেখান থেকে ট্রেনের একটা ট্র্যাকও ছিল। এই যখন ট্রেন যাচ্ছিল বেশ পথের পাঁচালির সিনগুলো মনে পড়ছিল। এখন বাজে সকাল 8:30 মতো, তাই ব্রেকফাস্টটা এখানেই সারলাম। ব্রেকফাস্টের পর এবার ড্রাইভার চেঞ্জ। কোলাঘাট থেকে দীঘা অবধি এবার ড্রাইভ করবে আমার বোন। আমার বাবা মনে করে ড্রাইভিং জানাটা খুবই নেসেসারি, তাই আমরা 2 বোনই কিন্তু ড্রাইভিং করতে পারি। অবশ্যই আমি বাইরে থাকার জন্য কমপ্লিটলি আউট অফ প্র্যাকটিস, বাট বাকি রাস্তাটা এবার আমার বোন চালাবে। ঘুরতে আমরা বরাবরই ভালোবাসি, আর এই ভালোবাসাটা কিন্তু কমপ্লিটলি হেরিডিটারি। ছোটবেলায় গরমের ছুটি বা পুজোর ছুটিতে ছোট বা বড় ট্রিপ কিন্তু মাস্ট ছিল। দেশ হোক বিদেশ হোক, কোথাও যেতেই হবে। আর এখন আমরা 2 বোনই যখন বড় হয়ে গেছি, আমার বাবা মা কিন্তু প্রায় বেরিয়ে পড়েন, সেটা দেশ হোক বা বিদেশে। আর কথা বলতে বলতে আর প্রায় 4.5 ঘন্টার ড্রাইভের পর আমরা ফাইনালি পৌঁছে গেছি দীঘায়। বহু বছর পর এই দীঘার ফেমাস গেটটাকে দেখলাম। এদিকে আসলেও মন্দারমণি, তাজপুর বা শঙ্করপুর হয়েই আমরা বেরিয়ে যেতাম, তাই দীঘায় এসে থাকছি অনেক বছর পর। আগে এসে আমরা ওল্ড দীঘাতেই থাকতাম, কিন্তু এবারে আমরা থাকবো নিউ দীঘায়। গত কয়েক বছরে দীঘার লুক কিন্তু একদমই পাল্টে গেছে। রাস্তা থেকে শুরু করে অনেক ট্যুরিস্ট অ্যাট্রাকশনসের উপরেও কাজ চলছে। আর দীঘাতে যে জগন্নাথ টেম্পলের কথা শুনেছিলাম সেটাও দেখলাম প্রায় অলমোস্টই কমপ্লিট। এখনও পাবলিকের জন্য ওপেন না হলেও গেটের সামনে কিন্তু বেশ ভিড় ছিল। এই মন্দিরটি ওল্ড দীঘা এবং নিউ দীঘার মাঝখানে যে দীঘা স্টেশন আছে ঠিক তার বাইরেই তৈরি হচ্ছে। আর এবার আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। নিউ দীঘায় নিউ গীতাঞ্জলি হোটেলে আজকে আমরা থাকবো। আমরা জাস্ট এক রাত্রের জন্য এসছিলাম বলে আর 2টো সেপারেট রুম বুক করা হয়নি। আমরা 4জনে একটাই ওদের বুটিক রুম নিয়েছিলাম। বুটিক রুম মানে এখানে 2টো ডাবল বেড ছিল, বাথরুমও খুবই স্পেশিয়াস ছিল, আর তার সাথে ছিল একটা ব্যালকনি। এই বুটিক রুমগুলি এক্স্যাক্টলি সি ফেসিং না, বাট সাইড সি ফেসিং, অর্থাৎ বারান্দা দিয়ে সাইডের সমুদ্রটি দেখা যায়। আর এই রুমগুলির কস্ট মোটামুটি পড়েছিল 7,000 রুপিস, ইনক্লুডিং ব্রেকফাস্ট ফর 4। এরকম রুম কিন্তু সি ফেসিংও আছে, তো সেই রুমগুলি দিয়ে ডাইরেক্টলি একদম সমুদ্র দেখা যায়। রুমগুলো তো ভীষণ সুন্দর ছিলই, কিন্তু সবচেয়ে সুন্দর ছিল এই হোটেলের টেরেস। 4th ফ্লোরে ওদের এই কমন টেরেসটি আছে, যেটা সবার জন্য অ্যাক্সেসেবল। এখান থেকে বসেই সমুদ্র কিন্তু একদম ডাইরেক্টলি দেখা যায়। আর এখান থেকেই দেখলাম যে দীঘার সমুদ্রে প্রচুর ওয়াটার স্পোর্টস চালু হয়েছে।
ওই যে দূরে হচ্ছে প্যারাসেলিং। প্যারাসেলিং অর্থাৎ প্যারাশুটটিকে স্পিডবোটের সাথে লাগিয়ে স্পিডবোটটিকে খুব জোরে চালানো হয় এবং তার ফলে হাওয়ায় প্যারাশুট এবং তার সাথে আটকে থাকা যে মানুষটি তারা ধীরে ধীরে আকাশে উঠতে থাকেন। আমরা যখন থাইল্যান্ডে গিয়েছিলাম তখন কিন্তু সেখানে প্যারাসেলিং করেছিলাম, আর ওপর থেকে সারা শহরটিকে যে সুন্দর দেখতে লাগে। তাই আপনাদের যদি কখনো সুযোগ হয় বা আপনারা যদি দীঘা আসেন, একবার কিন্তু ট্রাই করে দেখতেই পারেন প্যারাসেলিং। এখন বাজে প্রায় 12:30 মতো, তাই এই টেরেসে আমরা আরও কিছুক্ষণ কাটিয়ে এবার যাব সমুদ্রের দিকে। আর এখন একদম রেডি হয়ে আমরা চলে যাচ্ছি সমুদ্রের দিকে। নিউ গীতাঞ্জলি থেকে রাস্তাটা ক্রস করলেই কিন্তু নিউ দীঘা বিচ শুরু হয়ে যায়। অনেক বছর আগে আমি যখন এসছিলাম তখন কিন্তু এত কংক্রিটের বিচ ছিল না, তখন পুরোটাই বালির বিচ ছিল এবং যত দোকানপাট বা লোকাল মার্কেট আছে সেগুলো কিন্তু বালির বিচের ওপরেই বসতো। এখন এসে দেখছি এই পুরো জিনিসটাকেই বাঁধিয়ে দিয়েছে এবং তার সাথে বিচ অ্যাক্সেস করার জন্য কিছু কংক্রিটের স্লাইডিং রাস্তা করে দিয়েছে। কিন্তু প্রবলেম হলো এই রাস্তাগুলি পুরো কমপ্লিট না, তাই কিছুটা রাস্তা বোল্ডারের ওপর দিয়ে আসতে হয়। তাই আপনারা যদি বয়স্ক বা বাচ্চাদের নিয়ে আসেন একটুখানি কেয়ারফুল থাকবেন, কারণ বোল্ডারের জন্য বিচ অ্যাক্সেস করাটা কিন্তু বেশ টাফ হতে পারে। আর এসেই এত ওয়াটার স্পোর্টস দেখে আমরাও কিন্তু ডিসাইড করলাম যে একটুখানি স্পিডবোটে ঘুরে আসি। অনেক রকমেরই স্পোর্টস হচ্ছিল এখানে, কিন্তু আমরা এমনি প্লেন স্পিডবোটে গিয়েছিলাম, তো সেটার দাম পড়েছিল পার হেড 300 রুপিস, অর্থাৎ 300 টাকা। আমরা 4 জন ছিলাম, তাই আমাদের 4 জনের পড়েছিল 1200 টাকার মতো। অফকোর্স ওখানে আমি ক্যামেরা বা ফোন নিয়ে যেতে পারিনি, কারণ জলের ওপর যাচ্ছি। আর যেখান থেকে টিকিট কাটা হয় সেখানেই কিন্তু আপনি আপনাদের ভ্যালুয়েবলস যদি কিছু থাকে, যেমন টাকা পয়সা বা ক্যামেরা বা ফোন, সেটা জমা দিয়ে নিশ্চিন্তে যেতে পারেন। তো সব কিছু করতে করতে প্লাস সমুদ্রে একটুখানি চান করে এখন প্রায় দুপুর 2:30 বেজে গেছে, তাই আমরা আবার হোটেলের পথে। আর এই যে বোল্ডারের কথা বলছিলাম, এটাই সেই রাস্তা। খানিকটা বোল্ডারের ওপর এসে তারপরে আবার কংক্রিটের রাস্তা শুরু হয়েছে। মার্কেট প্লেসটাকে বিচ থেকে পুরো আলাদা করার জন্য বিচটা কিন্তু এখন অনেকটা ক্লিন। আগে যেমন অনেক রেস্টুরেন্ট বা দোকানপাট ওখানে ছিল এবং তারা প্রচুর প্লাস্টিক ওয়েস্ট ফেলতো, এখন কিন্তু দেখলাম বিচের ওপর সেই নোংরাটা অনেকটা কমে গেছে। আমরা দীঘায় এসেছিলাম ঠিক ক্রিসমাস আর নিউ ইয়ারের মাঝে, তাই হোটেলটিকে এখন কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হচ্ছিল। সকালবেলা এসেই ডাইরেক্টলি রুমে চলে গিয়েছিলাম, তাই আশপাশটা সেরকমভাবে দেখা হয়নি। এখন দেখছিলাম যে প্রচুর কিন্তু বসার জায়গা এবং বাচ্চাদের খেলার জায়গাও অনেক ছিল। হোটেলটিকে পুরো ক্রিসমাস ডেকর দিয়ে সাজানো হয়েছিল এবং ওদের নিউ ইয়ারের জন্য দেখলাম প্রচুর প্যাকেজও অ্যাভেলেবেল ছিল। মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, বুফে এবং নিউ ইয়ার সেলিব্রেশন নিয়ে ওনাদের কিছু প্যাকেজেস ওখানে ডিসপ্লে করা ছিল। নিউ গীতাঞ্জলিতে সুইমিং পুলও কিন্তু অ্যাভেলেবেল আছে। সুইমিং কস্টিউম মাস্ট, কিন্তু যদি আপনাদের কাছে না থাকে তাহলে ওনারা 50 রুপিসে রেন্টেও দিচ্ছিলেন। বাট যেহেতু এখন ডিসেম্বর আর জল প্রচণ্ড ঠান্ডা, তাই সুইমিং পুলে কেউই ছিল না। বাই দ্য ওয়ে, এটা কিন্তু স্পন্সার্ড ভিডিও একদমই না, আমি কিন্তু একদমই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এগুলো আপনাদেরকে জানাচ্ছি। এখন বাজে দুপুর 3টে মতো, আর আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চে। গীতাঞ্জলির নিচেই ওনাদের রেস্টুরেন্ট আছে, সেখানেই আমরা লাঞ্চ করব। এবং আজকের মেনু হচ্ছে ভাত, ডাল, পোস্ত, আলু ভাজা, পমফ্রেট এবং ক্র্যাব মশালা। খেতে কিন্তু অসাধারণ ছিল খাবারগুলি এবং দামও কিন্তু যথেষ্ট রিজনেবল ছিল। আর খাওয়ার পর একটুখানি রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম উদয়পুরের পথে। উদয়পুর বিচ এখান থেকে 3 কিলোমিটার মতো দূরে। আমাদের যাওয়ার মেন উদ্দেশ্য ছিল সানসেট দেখার, কারণ আমরা জানতাম যে উদয়পুর খুবই ফাঁকা বিচ, কিন্তু গিয়ে দেখলাম এই বিচটিও হেভিলি কমার্শিয়ালাইজড হয়ে গেছে। থাকার জায়গা সেরকম নেই, কিন্তু প্রচুর ট্যুরিস্ট এখানে এসছে।
কিন্তু তারপরে বেরিয়ে আমরা চলে গেলাম ওল্ড দীঘার দিকে। ওল্ড দীঘার লাস্ট হোটেল সি হক, আর তার পাশেই দেখলাম একটা দুর্দান্ত রাস্তা করেছে যেটি একদম সমুদ্রের প্যারালাল চলে। এই রাস্তাটি সোজা চলে গেছে মোহনায়। তাই আপনারা যদি দীঘায় এসে একদম ফাঁকা আর শান্ত বিচ চান তাহলে কিন্তু এই দিকটা একবার এক্সপ্লোর করে দেখতে পারেন। ঠিক সি হকের পাশে যে রাস্তাটা কন্টিনিউ হয়েছে এটা কিন্তু সেই রাস্তাটা। এই বিচটার সামনে এখনো কোনো হোটেল নেই এবং লাস্ট হোটেল কিন্তু এখানে সি হকই। তো এখন আমরা আবার ফেরার পথে, অর্থাৎ আমরা চলেছি আবার নিউ দীঘার দিকে। কিন্তু ওল্ড দীঘাটিকে অসাধারণ সাজিয়েছে দেখলাম। লাইটিংটা কি ক্রিসমাস আর নিউ ইয়ার স্পেশাল কিনা জানি না, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আর হোটেলে ফিরে দেখলাম নিউ গীতাঞ্জলিও সেজে উঠেছে প্রচুর লাইটে। আর এই টেরেসটাও রাত্রিবেলা আরও সুন্দর লাগছিল, তাই বাকি সন্ধেটা আমরা এখানে বসেই কাটিয়ে দিলাম। আর পরের দিন আমরা সোজা চলে এসেছি এখন বুফে ব্রেকফাস্টে। ব্রেকফাস্টও কিন্তু খুব ভালো ছিল, প্রচুর অপশনস ছিল, যেমন ইন্ডিয়ানও ছিল তেমনি সাউথ ইন্ডিয়ান অপশনসও ছিল। ডিম, চিকেন, সাথে চা, কফি, ফ্রুট জুস, এভরিথিং ওয়াজ অ্যাভেলেবেল। আর এখন আমরা আবার কলকাতার পথে। কিন্তু আমাদের ট্রিপের হাইলাইট হলো এই ফেরার রাস্তাটা, কারণ আমরা জানতে পারলাম যে দীঘাতে নাকি নতুন একটি রাস্তা হয়েছে যেটা পুরো সি বিচের প্যারালাল যায়। তো কাঁথি বা কন্টাই থেকে এই রাস্তাটা ডাইরেক্ট দীঘা চলে এসছে, কিন্তু যেহেতু এটি সি বিচের প্যারালাল যায় তাই সেই জন্য সমস্ত বিচ যেটা কন্টাই আর দীঘার মধ্যে পড়ে, যেমন শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, সবই এই রাস্তার সাথে কানেক্টেড। দীঘা থেকে কলকাতা ফেরার সময় যদি আপনারা যে দীঘা গেটটি আছে তার ঠিক ডান দিকে একটি রাস্তা পড়বে, সেদিক দিয়ে ঢুকে যান তাহলেই এই রাস্তায় চলে আসবেন। খুবই ওয়েল মার্কড ছিল এই রাস্তাটা। তো কোথা দিয়ে টার্ন নিলে তাজপুরে যাওয়া যায় আর কোথা দিয়ে টার্ন নিলে মন্দারমণি যাওয়া যায় খুবই ক্লিয়ারলি মেনশন ছিল। আপনারা যদি কোনোদিনও সাউথ ইন্ডিয়ায় গিয়ে থাকেন এবং পন্ডিচেরি থেকে চেন্নাই যাওয়ার যে রাস্তাটা আছে সেটাও কিন্তু পুরো সি এর ধার দিয়ে চলে। আর এখন দেখলাম এই রাস্তাটিকেও প্রায় সেরকমই তৈরি করার চেষ্টা করেছে। যেহেতু এখনও এই রাস্তাটির অত প্রচার হয়নি তাই বেশ ফাঁকাই ছিল কিন্তু। এবং দীঘা থেকে ঢুকে এই রাস্তাটা সোজা চলে গেছে কাঁথি বা কন্টাই। আর দীঘা থেকে প্রায় 1 ঘন্টা ড্রাইভের পর আমরা চলে এসেছি শঙ্করপুরে। গাড়ি থেকেই দেখলাম যে শঙ্করপুরের বিচটাকেও খুব ভালো সাজিয়েছে, তাই একবার নেমে আমরা দেখলাম যে কীরকম সিচুয়েশন। শঙ্করপুরেও কিন্তু এখন অনেক হোটেলস হয়ে গিয়েছে, তাই এখানেও লোক কিন্তু এসে থাকে বা অ্যাজ আ ডে ট্রিপ আসে। আর এখান থেকেই সেই রাস্তাটি শুরু হয়ে গেছে, যেখানে একদম পাশের সমুদ্র আর ঠিক তার পাশ দিয়েই আমরা ড্রাইভ করে যাচ্ছি। অসাধারণ ছিল রাস্তাটি, তাই নেক্সট টাইম আপনারা যদি গাড়ি নিয়ে দীঘা আসেন অবশ্যই কিন্তু এই রোডটা এক্সপ্লোর করবেন।
তো আমরা তাজপুরের দিকে যাইনি, আমরা মন্দারমণির দিকে চলে গিয়েছিলাম আর চাউলখোলা দিয়ে আবার বেরিয়ে এসেছিলাম মেন রোডে। যদিও এই রোডটা একদম ডাইরেক্ট কাঁথি বা কন্টাই অবধি যায়, আমরা তত দূর আর এক্সপ্লোর করিনি, আমরা মন্দারমণি থেকেই বেরিয়ে এসেছিলাম। তো মন্দারমণির রাস্তাটা একটুখানি খারাপ ছিল, তাই আমরা ডিসাইড করলাম যে আমরা আর এই রাস্তা ধরে এগোবো না, কাঁথি অবধি মন্দারমণিতেই আমরা বেরিয়ে যাব। আর এখানে দাঁড়িয়ে আমরা কিছু কাঁকড়ার শপিং করলাম, প্রচুর আড়ত আছে এখানে কাঁকড়ার। তো আপনারা পরের বার কিন্তু নিশ্চয়ই এই রাস্তাটি এক্সপ্লোর করতে পারেন। আর এখন আমরা আবার কলকাতার পথে। কিন্তু জেনে রাখা ভালো যে নর্মাল হাই রোডের থেকে এই রোডটি একটু স্লো, যেহেতু এটি হাই রোড না, তাই হাতে টাইম থাকলে তবেই এই রাস্তায় ঢুকবেন। মোটামুটি 1-1.5 ঘন্টার একটি ল্যাগ তো ডেফিনেটলি তৈরি হয়, কারণ রাস্তাটি যথেষ্ট সরু। বাট হাতে সময় থাকলে কিন্তু অবশ্যই এক্সপ্লোর করার রেকমেন্ডেশন রইল। আর এখন বাজে বিকেল 5টা এবং আমরা চলে এসেছি আবার কলকাতায়। আর আজ ভিডিওটিকে এখানেই শেষ করছি, কিন্তু এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডু লাইক, share and comment on our videos, and don't forget to subscribe to our channel The Suitcase Couple. দেখা হবে আবার পরের ভিডিওতে।